আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আবার চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার উচ্চারণের ক্লাসে। আপনাদের সবাইকে চর্চা শুদ্ধ বাংলায় স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব, গত ক্লাসে আমরা পড়েছি উচ্চারণের রীতি সংবৃত বিবৃত। আজ আমরা পড়ব উচ্চারণের ক্ষেত্রে কোন কোন ধ্বনি কীভাবে ব্যবহৃত হয়। তাহলে একটু শিরোনামটা আমরা লিখি। উচ্চারণের ধ্বনি। উচ্চারণে ধ্বনির ব্যবহার। এটা হচ্ছে আজকের শিরোনাম। এটার ক্ষেত্রে একটু আমরা ভিন্ন আঙ্গিকে পড়তে পারি। সেক্ষেত্রে একটু লিখে নিতে পারি এরকমভাবে যে শুধু উচ্চারণ আর নিচে একটা জায়গা লিখতে পারি বানান। এই দুটো কেন লিখলাম দেখেন। তাহলে আমাদের দুইটা জায়গা হলো। এবার আসি উচ্চারণ এবং বানান। আমাদের বানানে দেখেন ই ধ্বনি ব্যবহৃত হয় দুইটা। ই ধ্বনি ব্যবহৃত কয়টা? দুইটা। একটা রস্বই আর একটা দীর্ঘই। একটা রস্বই আর একটা দীর্ঘই। এবার আসি তাহলে আমাদের এখন একটা হচ্ছে রস্বই অথবা রস্বইয়ের কার, আরেকটা হচ্ছে দীর্ঘই অথবা দীর্ঘইয়ের কার। এখন কথা হচ্ছে স্যার আপনি তো রস্বই উচ্চারণ করে লিখলেন, বানান দীর্ঘই করে লিখলেন। হ্যাঁ, এখানেই কথা। বানানের ক্ষেত্রে দীর্ঘই থাকতে পারে, কিন্তু উচ্চারণ যখন লিখব তখন দীর্ঘের জায়গায় কী হবে? রস্বই হবে। দীর্ঘের জায়গায় রস্বই হবে। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। দেখেন আমাদের প্রচলিত শব্দ হচ্ছে নদী। নদী শব্দটা আমরা লিখি কোন বানান দিয়ে? নদী শব্দটা লিখি দীর্ঘইকার দিয়ে। কিন্তু যখন আমরা উচ্চারণ করবো তখন লিখবো নো, এই রস্বই দীর্ঘই হয়ে যাবে রস্বই, দীর্ঘই হয়ে যাবে রস্বই। এবার আসি প্রশ্ন করতে পারেন স্যার যে এখানে ন বানানে শুধু ন আছে, এখানে কেন ও কার আনবেন? এখানে গত ক্লাসের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন। তারপর আরেকবার আমরা একটু বিশ্লেষণ করে দিচ্ছি বা বলে দিচ্ছি। দেখেন, ন উচ্চারণ করলে মনে রাখবেন প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে একটা স্বরধ্বনি থাকে। ব্যঞ্জন ধ্বনির সঙ্গে বলা আছে যে স্বরধ্বনির সাহায্য নিয়ে যে শব্দধ্বনি উচ্চারিত হয় সে শব্দধ্বনিকে ব্যঞ্জন ধ্বনি বলে। দেখেন আপনি ন যদি সিঙ্গেল উচ্চারণ করেন, ন এককভাবে উচ্চারণ করে দেখেন, ন শেষে কোন ধ্বনি আসে? ল, অ আসে না? তাহলে নয়ের শেষে আসছে অ। এবার গত ক্লাসে আমরা পড়েছিলাম অয়ের কয় রকম উচ্চারণ আছে? অয়ের আছে দুই রকম উচ্চারণ। কি? একটা অ এর মতো উচ্চারিত হয়, আরেকটা অ এর মতো উচ্চারিত হয়। মনে আছে আশা করি। এবার আসি অ যদি যখন অয়ের মতো উচ্চারণ হয় সেটা ছিল সংবৃত, অ যখন অয়ের মতো হয় তখন বিবৃত। এবার এইখানে নয়ের উচ্চারণটা ও এর মতো হয়েছে। নয়ের উচ্চারণটা ও এর মতো হচ্ছে, নো বলেন না, নো বলেন। তাহলে এই যে নয়ের উচ্চারণটা ও এর মতো হচ্ছে। এখন ওয়ের কার আছে না? এই যে ওয়ের কার, এই কারটাই এইখানে বসছে। আর দীর্ঘের জায়গায় আমরা বলেছিলাম রস্বই হবে, রস্বই। এখন প্রশ্ন হতে পারে স্যার দীর্ঘই থাকলে তো বানান রস্বই বসাইলাম, তাহলে রস্বই থাকলে কি করবো? রস্বই থাকলে তো বলি নাই করে চেঞ্জ হবে। রস্বই তো মূল ধ্বনি, তবে মূল রস্বই তো থাকবেই। আশা করি রস্বই দীর্ঘের সমস্যাটা বুঝতে পেরেছেন যে আসলে দীর্ঘের ব্যবহার হবে না, হবে কোনটার ব্যবহার হবে? দীর্ঘই থাকলে রস্বই হবে। কারণ আমার দরকার কি? আমার দরকার হচ্ছে ই। তো ই এর কাজ যদি আমার রস্বই দীর্ঘ হয়ে যায় তাহলে আমার ডাবল দীর্ঘই মানে আরেকটা ধ্বনি ব্যবহার করার কোনো দরকার নেই। এই কারণে ব্যাচিক ধ্বনি হিসেবে রস্বই ব্যবহার করি। আর রস্বই থেকে অটোমেটিক রস্বই বেরবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এই একটা ধ্বনি নয়, এরকম আরও অনেকগুলো স্বরধ্বনি আছে। চলেন আরেকটা আছে উ ধ্বনি আছে। একটা হচ্ছে রস্বই বা এর কার, আরেকটা হচ্ছে দীর্ঘ বা এর কার। এখন আমাদের ব্যবহারের ক্ষেত্রে দেখেন আমি লিখেছি আমাদের ব্যবহারের ক্ষেত্রে রস্বই আছে, দীর্ঘ নেই। রস্বই দিয়ে দেখলাম না, দীর্ঘ দিয়ে দেখেন। ভূমি বানান আমরা কী দিয়ে করি? ভূমি বানান করি আমরা দীর্ঘকার দিয়ে। ভূমি বানানে কি? দীর্ঘকার। তাহলে দীর্ঘধ্বনি, কিন্তু আমাদের উচ্চারণে কি দীর্ঘধ্বনি থাকবে না? দীর্ঘধ্বনি কি হয়ে যাবে? দীর্ঘধ্বনি হয়ে যাবে রস্বইকার ধ্বনি, দীর্ঘ হয়ে যাবে রস্বই মানে উ। তাহলে আমাদের দীর্ঘকারটা রস্বইকার হয়ে যাবে। ভয় রস্বইকার ভূ, ময় রস্বইকার মি। দেখেন আগের নিয়মটা খেয়াল করলে এই যে রস্বই ছিল, এখানে বানানো কি রস্বই আছে? তাহলে রস্বই থেকে রস্বই আছে, রস্বইতে চেঞ্জ হয় নাই। এখানে চেঞ্জটা হয়েছে, তাহলে এখানে চেঞ্জ হয়েছে। এখানে ছিল বানানে ছিল দীর্ঘ,
বানানটা ছিল কি দীর্ঘ, কিন্তু আমাদের উ দরকার, আমরা ব্যবহার করছি রস্য, এই যে রস্য ব্যবহার করেছি। আশা করি দীর্ঘ এবং রস্য দুইটা পার্থক্য বুঝতে পেরেছেন। একই রকমভাবে এরপরে আসছে আমাদের ঋ, ঋ ধ্বনি অথবা রিয়ের কার অথবা রিয়ের কি কার। তাহলে এবার আসি রি থাকলে কেমন হবে। রি থাকলে যদি পরিপূর্ণ রি থাকে তাহলে রয়ের শিকার রি। আবার বলছি পরিপূর্ণ রি থাকলে রয়ের শিকার রি। আর যদি রি কা থাকে তাহলে রি কারি ব্যবহৃত হবে। মনে রাখবেন, অনেকে রফলা বলার চেষ্টা করে, কিন্তু আমি বাংলা অভিধানের অনেক জায়গায় খুঁজে দেখেছি যে রি কারের পরিবর্তে রফলার ব্যবহারটা আমি পাইনি। সেক্ষেত্রে যুক্তি হয়তো হিসেবে তারা রয়ের ফলা ব্যবহার করে, কিন্তু এরকম যুক্তি অনুযায়ী ডিকশনারিতে পাইনি। যেহেতু ডিকশনারিতে এটা নাই, সেহেতু এটা নিয়ম হিসেবে নেওয়া যাচ্ছে না। তারপর চলুন তাহলে আমরা দেখি যে আমাদের রি এর ব্যবহার দুই রকমভাবে দেখি, একটা রি কান দিয়ে দেখি, একটা পুনর দিয়ে দেখি। দেখেন রি, রি ন রিং, একটা বাংলা লিখলাম ঋণ, রি ন ঋণ। এখন রি তাহলে কি পরিপূর্ণ আছে, পরিপূর্ণ র আছে, তাহলে রে শিকারই বলবে, রে শিকার রি ন ঋণ। এটা হচ্ছে পরিপূর্ণ রি দিয়ে। এবার আসি আমরা রিকার দিয়ে, যেমন কৃপণ, কৃপণ উচ্চারণ কীরকম হবে, কয় রিকার পকার পো ন কৃপণ। এখানে আমি মূর্ধন্য জায়গায় দৌতনা কেন হচ্ছে, আমরা যখন ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ ধ্বনির ব্যবহার করবো তখন আমরা এটা পাবো। তাহলে আমরা দুইটা উদাহরণ পেয়ে গেলাম। একটা হচ্ছে রি যদি পরিপূর্ণ আকারের শব্দ থাকে, রি যদি পরিপূর্ণ আকারের শব্দ থাকে তাহলে কি হবে, তাহলে রয়ের শিকার রি। আর যদি রিকার যুক্ত থাকে তাহলে রিকার থাকলে সেখানে কি রিকারের জায়গায় রিকারি বসবে, রিকারের জায়গায় রিকারি বসবে। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছি। আমাদের এরপর আরও ধ্বনি আছে, দেখেন আমি এগুলো মুছে দিচ্ছি, আবার আমাদের পরবর্তী ধ্বনিগুলো ব্যবহার করছি। আর এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। চলি এরপর আরও ধ্বনি আছে, স্বরধ্বনিরই অনেকগুলো রূপ আর ব্যবহার আছে। আমরা পড়েছিলাম রি পর্যন্ত বা রির কার পর্যন্ত। এবার আসি রি এর পর আছে এর ব্যবহার আমরা গত ক্লাসে পড়েছি, গত ক্লাসে সংবিধান বিবৃত পড়ার সময় এর ব্যবহারটা পড়েছি। এরপর আছে ওই, ওই ওই বা ওইয়ের কার, ওই বা ওইয়ের কার। এটাকে যৌগিক ধ্বনি বলা হয়, কারণ এখানে যুগ্ম আকারে দুইটা ধ্বনি আছে, একটা হচ্ছে ও, একটা হচ্ছে ও, আর একটা আছে রস্যই বা ই, ওই। এখন আসি তাহলে ওই যে মনে আছে মায়ের জায়গায় ওকার লিখেছিলাম, তাহলে ওকার কেন, ও এর কার আছে, তাহলে ও এর কার রস্যই রস্যই। কার কখন বসে, এখন প্রশ্ন স্যার কার কখন বসে, মনে রাখবেন কোনো স্বরবর্ণ যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হতে চায়, আবার বলছি কোনো স্বরবর্ণ যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হতে চায় তাহলে ওই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বসে, আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। তাহলে এই যে ও, ও এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ও, এই যে এখানে তো ওকার বলা হয় রস্য রূপ। এবার আসি শব্দের ব্যবহার দেখি, যেমন আমরা একটা শব্দ দেখলাম বৈশাখ, বৈশাখ, তাহলে এখানে ওইকার ব্যবহৃত হয়েছে, তো ওইকার আমরা ও রস্যই, তাহলে ব, এই যে ব কি সর্ববর্ণ ব্যঞ্জন বর্ণ, সহজ ব্যঞ্জন বর্ণ, তাহলে এই শয়ের সাথে এই যে ওটা কার আকারে বসছে, ওটা কি কার বসলো, এই যে ওটা কার আকারে বসছে ওখানে, তো বাচ্চা কি রস্যই, এই যে রস্যই, বই শাক, বই শাক। আশা করি উচ্চারণ বুঝতে পেরেছেন। আবার একটু রিপিট করছি, দেখেন ওই ছিল এখানে বানানে আমাদের ওই আছে, বানান আছে ওই, কিন্তু ওই এর পরিবর্তে আমরা ওই যেহেতু যুগ্ম ধ্বনি, এখানে দুইটা ধ্বনি আছে, ও আছে ই আছে। এবার ও এর কার আছে, এই যে ব হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সাথে এই ও স্বরবর্ণটা যুক্ত হয়েছে, এই কারণে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ওকার বসছে। আর এখানে যে আমাদের উচ্চারণ ওই ছিল, যুগ্ম ধ্বনি আকারে দুইটা ধ্বনি ছিল ওই, এই যে রস্যই রস্যই, বই শাকের শাকের তো চেঞ্জ দেয়, বই শাক। তাহলে আমরা বইয়ের পর ওখান রস্যই কেন পেয়েছি, ওই যে উচ্চারণটার কারণে। তাহলে ওই থাকলে আমরা ও রস্যই ওই, আমাদের বাংলা বানানোর ক্ষেত্রে ওই কার বসবে, কিন্তু যখন আমরা একটু উচ্চারণ লিখতে যাবো তখন আমাকে ওই কারের জায়গায় কি লিখতে হবে, ও রস্যই অর্থাৎ ওকার রস্যই এরকমভাবে লিখতে হবে। আরেকটা স্বরবর্ণ ধ্বনি আছে শেষেরটা একেবারে ও, ও হলে কেমন হবে, ও
একই রকম এটা হচ্ছে আমাদের বাংলা স্বরবর্ণের দুইটা যুগ্ম স্বরবর্ণ আছে। বাংলা ধ্বনিতে দুইটা বাংলা বর্ণমালায় দুইটা যৌগিক স্বরধ্বনি আছে, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। ও এটা কিরকম উচ্চারণ? ও রস্য ও। তাহলে এইখানে যদি ওর পরিবর্তে কার বসে, তাহলে এখানে তো স্বাভাবিকভাবে ওর পরিবর্তে কার বসবে? আর রস্য। আশা করি এখন বুঝতে পেরেছি। দেখেন একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করি এটা একটু। নৌকা, নৌকা। তাহলে নয়ের সাথে কি আছে? ঔকার আছে। ঔকার সাথে কি বসবে? এই যে পরিপূর্ণ ন কি সর্বর্ণ, তাহলে সর্বর্ণের সাথে ও বসবে, হয়ে কার বসবে? নকর্ণ রস্য নৌ কয়কার কা, নৌকা। আপনাদের প্রশ্ন থাকতে পারে স্যার এই যে আপনি এই যে নিচে একটা দাগ দেন, এই যে এই দাগটা কেন দেন বা কোথায় দেন? হ্যাঁ, এটা ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে পাবো। এটাকে বলা হয় হর্ষ চিহ্ন। আমরা হর্ষ চিহ্ন কোথায় ব্যবহার করি সেটা ক্লাস হবে আমাদের পরবর্তী ক্লাসে। আশা করি পরবর্তী ক্লাসে এটা সমাধান পেয়ে যাবেন। এবার আমরা আজকের ক্লাসে আসি। ও এর কারটা কিরকম? ও এর কার হচ্ছে ঔকার। ও এই কারটা আছে যে নয়ের সাথে ঔকার আছে, নয়ের সাথে ঔকারটা আছে। এখন ও এর পরিবর্তে ও রস্য ও, তাহলে ও এর কার রস্য। একই রকম নয়ের সাথে ঔকার আছে, তাহলে মানে নয়ের ও রস্য ও মানে নৌকর্ণ রস্য নৌ কয়কার কার কা, নৌকা। আশা করি উচ্চারণ এগুলো ছিল আমাদের স্বরবর্ণের বা স্বরধ্বনির উচ্চারণ কোনগুলো হয় কোনগুলো হয় না। আমাদের ব্যঞ্জন ধ্বনিও এরকম কিছু ধ্বনি আছে যেগুলো একটা থাকলে সেটা উচ্চারণ হয়, সেটার পরিবর্তে আরেকটি উচ্চারণ। এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়েছি এগুলো হচ্ছে স্বরধ্বনির ব্যবহার। ও পর্যন্ত কি স্বরধ্বনির ব্যবহার। এবার আমরা আসবো আমাদের ব্যঞ্জন ধ্বনি কোনগুলো আছে এবং সেগুলোর কী কী পরিবর্তন আছে সেগুলো দেখার জন্য। চলুন আমরা ব্যঞ্জন ধ্বনির কোনগুলো বানানে আছে এবং কোনগুলো উচ্চারণ ব্যবহার হয় সেগুলো দেখার চেষ্টা করি। একই রকমভাবে একটু বিভাজন করে নেই, তখন আমাদের বুঝতে সহজ হয়। মানে অনেকভাবেই তো পড়া যায়, কিন্তু এটা এভাবে করে পড়ার মানে বিশেষ করে ব্যাখ্যা নেই, ব্যাখ্যা এইটুকুই যাতে আপনারা সহজে বুঝতে পারেন, এটুকু আর কিছু না। তো চলেন ব্যঞ্জন কোনগুলো আছে। প্রথমে আসি অনুস্বার। অনুস্বার থাকতে আমাদের উম ব্যবহার করতে হবে। অনুস্বার থাকতে কি বলবে? উম। যেমন দেখেন বংশ, দুঃখিত বানানটা হচ্ছে, বানানের ক্ষেত্রে হচ্ছে বংশ বানান। এখন দেখেন এখানে আমাদের অনুস্বার আসলো কিনা, অনুস্বার আসলো কিনা, এই যে অনুস্বার। তাহলে অনুস্বারের জায়গায় কি বলবে? উম বলবে। তাহলে দেখেন বয়ের ব, অনুস্বারের জায়গায় উম, স ওকার ব্যবহার করতেছি শো, ওইটা অয়ের উচ্চারণ। এখানে কি রয়ের ওয়ের মতো উচ্চারণ। আর যদি ওয়ের মতো উচ্চারণ হয়, ঠোঁট বেশি করে হয়, ঠোঁট বেশি করে হয়েছে থেকে সংবৃত্ত উচ্চারণ বলে। তবে বয়ের ক্ষেত্রে দেখেন বলা কিন্তু দুইটা বর্ণের সাথে অ আছে। বয়ের সাথে উচ্চারণ করে সিঙ্গেলি অ আছে, স উচ্চারণ সিঙ্গেল করে অ আছে। বা এক জায়গায় বয়ের উচ্চারণ হচ্ছে অয়ের মতোই, আরেক জায়গায় অয়ের উচ্চারণ হয়ে গেছে ওয়ের মতো। দ্যাট মিনস এখানে হচ্ছে বিবৃত অয়ের বিবৃত ধ্বনি, আর এখানে হচ্ছে অয়ের সংবৃত উচ্চারণ। সংবৃত, দুঃখিত আমি কেন বারবার রিপিট করছি, যাতে আপনারা সংবৃত বিবৃত আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন সরাসরি আসবে। অয়ের পাশে সংবৃত উচ্চারণটি লেখো, বা এর পাশে বিবৃত উচ্চারণটি লেখো, অয়ের পাশে বিবৃত উচ্চারণটি লেখো। সেক্ষেত্রে আমি একটু আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করছি যে আমরা সংবৃত বিবৃতটা যাতে আমাদের মাথায় সবসময় থাকে। এখন তাহলে আমরা অনুস্বারের জায়গায় উম বসেছি বংশ। আশা করি আমাদের মূল যে বিষয় ছিল অনুস্বারের জায়গায় উম বসে, আমরা অনুস্বারের উমটা বসার ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার চলেন উমর আছে জ। আমাদের জ আছে দুইটা, একটা হচ্ছে অন্ত্যেষ্টিয় জ, আরেকটা বর্গীয় জ। মনে রাখবেন আমাদের বানানে অন্ত্যেষ্টিয় জ থাকতে পারে, বানানে অন্ত্যেষ্টিয় জ থাকতে পারে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আমাদের বর্গীয় জ ব্যবহার হবে, অন্তস্থ জ ব্যবহৃত হয় না। যেমন যদি, যদি, তাহলে যদিতে বানান আছে কোনটা? যদি বানান আছে বর্গীয় অন্ত্যেষ্টিয় জ, কিন্তু আমাদের উচ্চারণ সময় লিখতে হবে জকার জ দয়ের শিখাতে। অর্থাৎ আমরা কি লিখতাম? আমরা অন্ত্যেষ্টিয় জয়ের জায়গায় বর্গীয় জ লিখছি। আসলে এগুলো একটু তুলনামূলক সহজ, কারণ দ্রুত আগাচ্ছি। এবার আসি অন্ত্যেষ্টিয় জয়ের পরে কি আছে? অন্ত্যেষ্টিয় জয়ের পরে আছে ওইটা মূর্ধন্য, মনে আছে আশা করি, ঋণ কৃপণ এগুলো লিখছিলাম। ঋণ কৃপণ, ঋণ বানানটা কিন্তু কি মূর্ধন্য দিয়ে, ঋণ বানানটা মূর্ধন্য দিয়ে, কৃপণ বানানটা মূর্ধন্য দিয়ে, বা আমরা উচ্চারণ লিখছিলাম দোতন্য দিয়ে। ঠিক একই রকমভাবে এখানে দেখেন, আপনি যদি দেখেন
গ্রহণ। তাহলে গ্রহণ বানান কি দিয়ে? গ্রহণ বানান কি? মূর্ধন্য দিয়ে। বা আপনি যখন লিখবেন তখন গ্রহণ, গ্রহণ। তার মানে আপনি মূর্ধন্যের জায়গায় কি দন্তন্য ব্যবহার করবেন। মূর্ধন্য এগুলো একটু মনে রাখতে হবে স্যার, এগুলো মনে রাখা জরুরি, কারণ পরীক্ষার হলে গিয়ে আমাদের মাথা থাকে না। আমি আমি মানে সরাসরি কোচিং তো অনেক ক্লাস, অনেক আমার ইন্টারমিডিয়েট ব্যাচ আছে, ম্যাক্সিমাম শিক্ষার্থীদেরকে এগুলো বোঝাই। এরপর কি যখন আমি পরীক্ষা দিই বা যখন আমি করতে দেই তখন ম্যাক্সিমামই এই ভুলগুলোই করে। এই মূর্ধন্য থেকে দন্তন্যতে মনে থাকে না, বা অন্তস্থ জয় জায়গায় বর্গীয়তে মনে থাকে না, এই সমস্যাটা হয়। এখানে যদি প্র্যাকটিক্যাল আমার খাতা দেখার অভিজ্ঞতা আছে বা শিক্ষার্থীদের সাথে ফেস টু ফেস কথা বলার সুযোগ আছে, সেখানে আপনাদেরকে একটু আমি সতর্ক করে দিলাম। অনুগ্রহপূর্বক একটু মনে রাখবেন যে কোন ধ্বনির জায়গায় কোন ধ্বনি বসে। আর পরবর্তীতে হর্ষের ব্যবহার তো পড়াবই, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এবার আসি আরও কী কী ধ্বনি আছে। আমরা কেবল ন পেলাম, নয়ের পরে হচ্ছে হ্যাঁ খণ্ডত, তয়ের ব্যবহার। আমাদের যদি খণ্ডত থাকে তাহলে আমাদেরকে, যদি দুঃখিত খণ্ডত লেখাটা একটু কেমন হয়ে গেল, যদি আমাদের খণ্ডত থাকে তাহলে আমরা সেখানে ত ব্যবহার করব। খণ্ডত থাকলে ত ব্যবহার করবে। কীরকম? যেমন দেখেন ভবিষ্যৎ, মানে কি খণ্ডত আছে না? মানে কি আছে? খণ্ডত। তাহলে উচ্চারণ কি লিখব? অনেকে শখ বলে, অনেকে সুদ বলে। ভবিষ্যৎ, আপনার ভবিষ্যৎ দুইটাই হয়, ভবিষ্যৎ বা সুদ। তাহলে আমরা কি করলাম? আমাদের খণ্ডতয়ের জায়গায় আমরা কি ত ব্যবহার করছি, ত ব্যবহার করেছি। খণ্ডতর পরে আছে আমাদের ক্ষীয় খ আছে, ক্ষীয় খ। ক্ষীয় খ থাকলে কি উচ্চারিত হয়? ক্ষীয় খ থাকলে হচ্ছে ক খ উচ্চারিত হয়। এখানে একটু আপনাদেরকে স্মরণ করিয়ে নেই, ক্ষীয় একটু ফুটটাকে দেখা দিই। ক্ষীয় কিন্তু হচ্ছে সংযুক্ত বর্ণ হচ্ছে ক যোগ স, ক যোগ স, এটা হচ্ছে সংযুক্ত বর্ণ আকারে যখন থাকে। বা যখন ধ্বনির উচ্চারণ আকারে আসে তখন ক খ বসে, ধ্বনির উচ্চারণ আকারে ক খ বসে। কীরকম খেয়াল করে দেখেন, যদি আমরা বলি কক্ষ, বাংলাটা দেখি এরকমভাবে, কিন্তু উচ্চারণ হচ্ছে ক খ, ক খ। তাহলে খেয়াল করেন আমি কয়েক জায়গায়, এই কয়েক জায়গায় কি ক ক এনেছি, এই ক খ পেয়েছি, এই ক্ষীয় ক্ষয় জায়গায় এই যে ক, এই যে খ, এই যে ক, এই যে খ, দুইটা বর্ণ আমি পেরেছি। আর উচ্চারণের সুবিধার্থে ক্ষয়ের জায়গায় উচ্চারণের কারণে ক্ষয়ের উকার যুক্ত করেছি। তাহলে ক্ষীয় খ সংযুক্ত বর্ণ আকারে যখন থাকে তখন থাকে ক যোগ মূর্ধন্য স, আর যখন উচ্চারণ আকারে বসে তখন হচ্ছে ক যোগ খ যুক্ত আকারে হয়। এবার আসি আমাদের হয় পরে যদি থাকে, হয়ের সাথে বফলা যদি থাকে তাহলে উচ্চারণটা হয় ও এর মতো, অনেক সময় রস্যর মতো হয়, দুইটাই হয়। দেখেন জিহ্বা, হয়ের সাথে বফলা যুক্ত আছে না, এটা হচ্ছে দুইভাবে হবে। আপনি জিহ্বা এটা লিখতে হবে, অথবা জিহ্বা। এটা ছাড়া বাকি সব জায়গায়, এটা ছাড়া জিহ্বা ছাড়া বাকি সব জায়গায় হয়ের জায়গায় ওকার হবে। মানে হয়ের সাথে বফলা যুক্ত যদি থাকে তাহলে শুধু জিহ্বা বানানে ও হতে পারে, ও হতে পারে, ও হতে পারে, রস্য হতে পারে। বাট অন্য সব বানানে, অন্য সব বানানো ওকার হবে। যেমন আহ্বান, যেমন আহ্বান, আহ্বান উচ্চারণ কিরকম হবে? সরেয়া ও ভয়কার ভা ন, আহ্বান। তারপরে আমরা শিখি শুধু হয় যুক্ত আছে, ওখানে কি ব্যবহার করেছি? ও কান ও ব্যবহার করেছি। এরকম আরেকটা হচ্ছে সর্বশেষ ধ্বনি আমাদের, সেটা হচ্ছে হয়ের সাথে যদি জফলা থাকে, হয়ের সাথে যদি সরাসরি জফলা থাকে তাহলে হয়ের উচ্চারণ হবে, এখানে উচ্চারণ হবে বর্গীয়তা এবং ঝড়ের ছ, বর্গীয়তা এবং ঝড়ের ছ। কিরকম? যেমন সহ্য, সহ্য। তাহলে এটা বাংলা লিখবো হচ্ছে, উচ্চারণ লিখবো আমরা সহ্য। তাহলে কি পেলাম? এই যে হয়ের সাথে, হয়ের সাথে যখন যুক্ত আছে, এখানে আমরা বর্গীয়তা এবং
ঝড়ের ঝ বলি, যেটাকে ঝ, দুটো পেলাম। একটা হচ্ছে জয়ের জায়গায় বর্গ জ আর ঝ। আশা করি এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করুন। আমাদের এককভাবে ধ্বনির ব্যবহার বা সংযুক্তভাবে ধ্বনির ব্যবহার যতটুকু বেশি ব্যবহৃত হয় আমরা সেগুলো দেখিয়ে দিলাম। এবার আমরা আসবো আমাদের বাংলা বর্ণমালায় স আছে কয়টা? বাংলা বর্ণমালায় স আছে কয়টা? স আছে 3টা। কি কি স আছে? স নম্বর এক নম্বর স আছে তালব্য স, আরেক নম্বর স আছে মূর্ধন্য স, আরেক নম্বর স আছে দন্ত স। তাহলে এখন স্যার কথা হচ্ছে স্যার এই 3 স্বরের কোন স কোথায় হইবে? নোটিস করেন, এটা খেয়াল করে দেখেন। নোটিস করার বিষয় হচ্ছে 3টা স্বরের যেই স্বর বানানো থাক, 3টা স্বরের যেই স্বর বানানো থাক, যদি উচ্চারণটা স্বরের মতো হয়, যদি উচ্চারণটা স্বরের মতো হয় তাহলে সেখানে তালব্য স বসবে উচ্চারণ লেখার ক্ষেত্রে। আর যদি দন্ত যদি স্বরের মতো উচ্চারণ হয়, যেই স্বর থাক যদি স্বরের মতো উচ্চারণ হয় তাহলে দন্ত স বসবে। মূর্ধন্য স কোথায় বসবে? মূর্ধন্য স হয় স্বরের সাথে বসবে না স্বরের সাথে, তবে বেশিরভাগ ক্ষেত্রে স্বরের মতো উচ্চারণ হয়। আশা করি উদাহরণ দিলে বিষয়টা একটু স্পষ্ট হবে। সন্তান, সন্তান বানানটা আমরা কি দিয়ে লিখেছি? তালব্য স মূর্ধন্য স দন্ত স। সন্তান বানান লিখেছি আমরা দন্ত স দিয়ে। মানে উচ্চারণটা কি করতেছেন? সন্তান নাকি সন্তান? সন্তান নাকি সন্তান? সন্তান, সন্তান। তাহলে স্বরের উচ্চারণটা বাংলায় আছে দন্ত স, তাহলে সেদিক থেকে কি স না, বাংলার দন্তের সাথে হোক বা তালের সাথে হোক বা মূর্ধন্যের সাথে হোক, যদি স্বরের উচ্চারণটা স্বরের মতো হয় তাহলে কি বলবে? তালব্য স, সন তা। তাহলে বানানের দন্তের সাথে হোক, তালব্যের সাথে হোক, মূর্ধন্যের সাথে হোক, কোনো সমস্যা নেই। আমাদের উচ্চারণ যদি স্বরের মতো হয় তাহলে আমরা স বসাবো। এবার হচ্ছে মূর্ধন্য স দিয়ে। যেমন ভাষা, স্যার ভাষার ক্ষেত্রে কোন স বলবে? দেখেন ভাষার ক্ষেত্রে আপনি কোন স বলতেছেন? ভাষা নাকি ভাষা? মানে ভাষার স্বয়ের মতো উচ্চারণ নাকি ভাষা স্বয়ের মতো উচ্চারণ? তাহলে ভাষা স্বয়ের মতো উচ্চারণ, আর তালব্য স মতো উচ্চারণ কোন স বলবে? তালব্য স বলবে। তাহলে বানানে আছে কোন স? বানানে আছে মূর্ধন্য স, বানানে আছে মূর্ধন্য স, কিন্তু উচ্চারণ হচ্ছে কার মতো? উচ্চারণ হচ্ছে তালব্য স মতো, এই কারণে স তালব্য স ব্যবহৃত হয়েছে। সর্বশেষ দেখেন আমরা শ্রম, এই বানানটা লিখি কোন স দিয়ে? এই বানানটা লিখেছি আমরা তালব্য স দিয়ে। এই বানানটা লিখেছি তালব্য স দিয়ে। কিন্তু যখন আমরা উচ্চারণ করি তখন কি শ্রম উচ্চারণ করি নাকি শ্রম উচ্চারণ করি? শ্রম নাকি শ্রম? শ্রম। তার মানে কি আমাদের বানান আছে তালব্য স, মানে উচ্চারণ করতেছি কি স্বয়ের মতো। আর স্বয়ের মতো উচ্চারণ কি তালব্য স হবে দন্ত স হবে? স্বয়ের মতো উচ্চারণ অবশ্যই দন্ত স হবে। তাহলে আমাদের এখানে এই যে দন্ত স, স্বয়রফলা ওকার ম, শ্রম, স্বয়রফলা ওকার ম, শ্রম। আশা করি 3 স্বরের ব্যবহার বুঝতে পেরেছেন। এরপরে যদি আর কোনো প্রশ্ন থাকে, যেটুকু পড়ালাম আজকে, আমরা আমাদের উচ্চারণে ধ্বনির কীরকম ব্যবহার হয়, আমরা স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি যেগুলো আমাদের প্রচলিত বেশি প্রয়োজন পরীক্ষার হলের জন্য, সেগুলো আমরা দেখলাম। এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।